আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প কফিন। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত ভয় ভয়ঙ্কর এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে কফিন। গণেশ কানোরিয়া ছুরিটা শোকেসের বাইরে বের করে বললেন, এই দেখুন, এর হাতলে ফার্সি ভাষায় একটা শব্দ লেখা আছে, বাবর, অর্থাৎ সম্রাট বাবরের নাম। বাবরের সেনাপতিরা তার নামাঙ্কিত এই ছুরি ব্যবহার করতেন। আর ওই পাশের বাক্সে লম্বা নলওয়ালা দুনলা পিস্তলটা দেখছেন, ওটা ক্লাইভের আমলের। এখনও কিন্তু কর্মক্ষম ওটা, অর্থাৎ গুলি ছোড়া যায়। পীযূষ বলল, ছুরিটা একটু হাতে ধরে দেখব? কানোরিয়া ছুরিটা তার হাতে দিয়ে বললেন, তবে এগুলো সবই ইনশিওর করা অন্য কোম্পানি থেকে, 4 লাখে। ছুরিটা হাতে নিয়ে বেশ রোমাঞ্চ অনুভব করল পীযূষ। কত প্রাচীন জিনিস, কে বলতে পারে স্বয়ং বাবরই হয়তো এটা তুলে দিয়েছিলেন তার কোনো অনুচরের হাতে। ছুরিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে পীযূষ মিস্টার কানোরিয়ার হাতে ফেরত দিল সেটা। কানোরিয়া ছুরিটা যথাস্থানে রেখে পীযূষকে বললেন, চলুন এবার যে জিনিসটা দেখবেন বলে এসেছেন সেটা দেখাই। দোতলাতে একটা কাঠের রেলিং ঘেরা লম্বা বারান্দা। সেই বারান্দা দিয়ে কানোরিয়ার পেছন পেছন গিয়ে একটা ঘরের সামনে হাজির হলো পীযূষ। কানোরিয়া চাবি দিয়ে ঘরের দরজা খুলে দেওয়াল হাতড়ে খুট করে একটা সুইচ টিপলেন। বড় ঘরটার মাথার উপর থেকে একটা ঝুলন্ত বাতি জ্বলে উঠল, আর তার আলো এসে পড়ল ঘরের ঠিক মাঝখানে রাখা লম্বা ধরনের বিরাট একটা কাঁচের বাক্সের ওপর। কানোরিয়ার সঙ্গে গিয়ে পীযূষ দাঁড়ালো সেই কাঁচের বাক্সের সামনে। তার ভিতরে রাখা আছে মানবদেহাকৃতির একটা অতি প্রাচীন কাঠের কফিন। তার মধ্যে শায়িত বিবর্ণ ব্যান্ডেজ মোড়া একটা মমি। তার মুখটা ঢাকা আছে বহু প্রাচীন একটা কাঠের মুখোশে। ছেলেবেলাতে কলকাতার জাদুঘরে ঠিক এমনই একটা মমি দেখেছিল পীযূষ। মমিটার দিকে তাকিয়ে পীযূষ প্রশ্ন করল, এটা কি ইজিপ্ট থেকে এনেছেন? কানোরিয়া তার টাইয়ের নট ঠিক করতে করতে বললেন, জিনিসটা ইজিপ্টের হলেও আমি এটা সংগ্রহ করেছি লন্ডনের এক ব্যবসায়ীর কাছ থেকে। ইজিপ্টে এখন এসব জিনিস বেচা কেনা নিষিদ্ধ, তবে 60-70 বছর আগেও ইজিপ্ট থেকে মমি কিনে নিয়ে যাওয়া হতো ইউরোপের বিভিন্ন দেশে ঘর সাজাবার জন্য, বিশেষত ফ্রান্স আর ইংল্যান্ডে। আমার এই বাগানের দার্জিলিং চা লন্ডনে যায়, তাই ব্যবসা সূত্রে আমাকে লন্ডনে যেতে হয়। সেখানেই এক সম্ভ্রান্ত পরিবারের থেকে 1 লাখ পাউন্ড মানে 70 লাখ টাকায় কিনেছি এটা। আমার এখনো পর্যন্ত সংগ্রহ করা সবচেয়ে বেশি দামের জিনিস। এই দার্জিলিংয়ে তো বহু ট্যুরিস্ট আসে। ভবিষ্যতে ভাবছি আমার সংগ্রহগুলো নিয়ে এখানে একটা মিউজিয়াম বানাবো। পীযূষের এই মমিটা দেখতে কলকাতা থেকে দার্জিলিংয়ে ছুটে আসার পিছনে বিশেষ কারণ আছে। পীযূষ একটা ইন্স্যুরেন্স অর্থাৎ বীমা কোম্পানির অফিসার। কিছুদিন আগে টি এস্টেটের মালিক বিখ্যাত ব্যবসায়ী মিস্টার কানোরিয়া খবরের কাগজে এই মর্মে বিজ্ঞাপন দিয়েছিলেন যে তিনি তার একটি ব্যক্তিগত জিনিস ইনশিওর করাতে চান। বিজ্ঞাপনটা দেখে 7 দিন আগে পীযূষদের কোম্পানির আর একজন ইন্স্যুরেন্স অফিসার সান্যালবাবুকে পাঠিয়েছিল এখানে। তখন অবশ্য কোম্পানি বা সান্যালবাবু জানতেন না যে কি জিনিস বীমা করাতে চাইছেন মিস্টার কানোরিয়া। জিনিসটা দেখে কলকাতায় ফিরে যাওয়ার পর তিনি আর এখানে আসতে চাননি। সান্যালবাবু একটু কুসংস্কারগ্রস্ত মানুষ। তিনি পীযূষকে বলেছিলেন, তুমি এই ব্যাপারটা সামলাও। আমি শুনেছি এইসব মমিটমির সঙ্গে নানান অভিশাপ জড়িয়ে থাকে। যারা এসব জিনিস নিয়ে কাজ করে তাদের ক্ষতি হয়। ছেলেপুলে নিয়ে ঘর করি, শেষে কোথা থেকে কি হয়ে যাবে। তাছাড়া কি জানতে চেয়েছিল পীযূষ। তার প্রশ্ন শুনে সান্যালবাবু বললেন,
আমাকে নিয়ে তো কানোরিয়া মমিটার ঘরে ঢুকলো। মমিটার সামনে দাঁড়িয়ে কথা বলছি, এমন সময় একটা ফোন এলো কানোরিয়ার। কলটা রিসিভ করার জন্য আমাকে ঘরে রেখে বাইরে গেলেন তিনি। একলা ঘরে আমি, মাথার ওপর ঝুলন্ত বাতিটা দুলছে। তুমি হয়তো বিশ্বাস করবে না ভাই, আমি দেখলাম মমিটা নড়ে উঠল। একবার নয়, পরপর দুবার। কানোরিয়াকে কিছু না বললেও সেটা দেখেই সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বেরিয়ে এসেছিলাম। সান্যালবাবুর কথা শুনে পীযূষ হেসে বলেছিল, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি সামলে দিচ্ছি ব্যাপারটা। বলেছিল তার পিছনে কারণ আছে। দামি জিনিস বিমা করালে তার জন্যে মোটা অঙ্কের প্রিমিয়াম বা টাকা দিতে হবে কানোরিয়াকে, আর তার থেকে কমিশন বাবদ বেশ ভালো রকম টাকাও পাবে পীযূষ। তাদের কোম্পানি ব্যাপারটা নিয়ে আগ্রহী, যদিও ইতিপূর্বে এ ধরনের কোনো জিনিসের বিমা করায়নি কোম্পানি। এসব জিনিসের মূল্য নির্ধারণের জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হয়। তবে মমি তো আর ঘরবাড়ি সোনা জহরত নয়, তাই তার মূল্য নির্ধারণের জন্য লোক কোথায় পাওয়া যাবে সে ব্যাপারে খোঁজ চালাচ্ছে পীযূষের কোম্পানি। মমিটার দিকে তাকিয়ে সান্যালবাবুর কথাটা আবার মনে পড়ে গেল পীযূষের। তুমি হয়তো বিশ্বাস করবে না ভাই, আমি দেখলাম মমিটা নড়ে উঠল। একবার নয়, পরপর দুবার। কথাটা মনে পড়তেই মনে মনে আরও একবার হাসল পীযূষ। তারপর আরও ভালো করে সেটা দেখবার জন্য কাঁচের আধারের ওপর ঝুঁকে পড়ল। কানোরিয়া বললেন, এই জিনিসটা কিন্তু আপনাকে খুলে দেখানো যাবে না, কারণ আপনি হয়তো জানেন যে এসব জিনিস খোলা বাতাসে থাকলে বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সিল করা কাচের বাক্সে রাখতে হয়। মমিটাকে ওপর ওপর দেখে পীযূষ আবার সোজা হয়ে দাঁড়ালো। কানোরিয়া বললেন, এবার বলুন, আপনার কোম্পানি কি বিমা করাবে ওটার? 10 বছরের বিমার জন্য এককালীন 2 লাখ টাকা দেব। পীযূষ বলল, আমাদের কোম্পানি ব্যাপারটা নিয়ে আগ্রহী, কিন্তু মমিটার মূল্য নির্ধারণের জন্য আমাদের একজন বিশেষজ্ঞের প্রয়োজন। আমাদের একটু সময় দিতে হবে, অন্তত সপ্তাহখানেক। অতটা সময় দেওয়া যাবে না আপনাদের, এমনিতে সপ্তাহখানেক সময় কেটে গেছে। পরশুই আমি ব্যবসার কাজে বিদেশ রওনা হব, ফিরতে 2-3 মাস লাগতে পারে। আপনি কালকের মধ্যে চুক্তি না করালে আমি আমার আগের ইন্স্যুরেন্স কোম্পানিকেই ডাকব। ওরা আমাদের সঙ্গে যোগাযোগও করেছে, বললেই চুক্তিপত্র নিয়ে চলে আসবে। পীযূষ বলল, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে চাই। ওরা তো আপনার জন্য জিনিসগুলোর বিমা করেছে, তবে আপনি আবার বিমা করানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন কেন? আপনি আবার খানিকক্ষণ চুপ করে থেকে কানোরিয়া বললেন, মাস 2 আগে কলকাতায় আমার একটা গাড়ি চুরি হয়েছিল, সেটাও ওদের কাছে ইন্স্যুর করা ছিল, কিন্তু বিমার টাকাটা পেতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল আমাকে। তাই ওদের ওপর আমি একটু অসন্তুষ্ট। যদিও কোম্পানির পক্ষ থেকে পরবর্তীকালে আমার হয়রানির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে, এখন আপনারা যদি মমিটা বিমা করাতে রাজি না হন তবে তাদেরকেই ডাকতে হবে। এবার ব্যাপারটা বোধগম্য হলো পীযূষের। সে অবশ্য কানোরিয়ার কথা শুনে ধন্দের মধ্যেও পড়ল। শেষ পর্যন্ত ব্যাপারটা হাতছাড়া হয়ে যাবে না তো? কোম্পানি অবশ্য তাকে বলে রেখেছে যে ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হলে বিমার চুক্তিটা সে করতেই পারে। তাই সঙ্গে করে চুক্তিপত্র নিয়েও এসেছে পীযূষ। সে একটু ভেবে নিয়ে বলল, নিয়েও এসেছে, ঠিক আছে, কাল সকাল পর্যন্ত আমাকে সময় দিন। আপাতত কাছাকাছি একটা হোটেলের ঠিকানা দিন যেখানে রাতে থাকতে পারি। কানোরিয়া হেসে বললেন, হোটেলের কি দরকার, এই দোতলাতেই আমার একটা গেস্ট রুম আছে, সেখানেই রাত্রিবাস করতে পারেন। তবে খাবারটায় বাড়ি ছেড়ে কিছুটা দূরে একটা খাবারের হোটেল আছে, সেখান থেকে খেয়ে আসতে হবে, কারণ এ বাংলোর কেয়ারটেকার, দারোয়ান, ওদের সবাইকে আমি 2 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছি। সারা বছর তো ওরাই আগলে রাখে বাড়িটা, কাজেই আমি যখন এখানে আসি তখন ওদের ছুটি দিই। উত্তরে পীযূষ বলল, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। কানোরিয়া এরপর দোতলায় একটা ঘরে নিয়ে গেলেন তাকে। বেশ ছিমছাম সাজানো ঘর।
জানলা খুলতেই পীযূষের চোখে পড়ল চারপাশে ছোট বড় পাহাড় শ্রেণী, তার উপর মেঘ ভাসছে। বেলা দুপুর হলেও সূর্যের আলো যেন একটু ম্লান, পাহাড়ে অবশ্য মেঘরৌদ্রের খেলা চলে সব সময়। আকাশের দিকে তাকিয়ে কানুরিয়া বললেন, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমার একটা কাজ আছে, বৃষ্টি নামার আগে বেরিয়ে পড়তে হবে। সন্ধ্যার আগেই ফিরব, বাড়িতে কেউ নেই। আপনি বাইরে গেলে সদর দরজাতে একটা চাবি সমেত তালা ঝুলছে, সেটা দিয়ে বেরোবেন। যদিও এখানে চোর ডাকাতের কোনো উপদ্রব নেই, তেমন চিন্তারও কিছু নেই। এই বলে তাকে রেখে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই পীযূষ শুনতে পেল বাইরে কানুরিয়ার গাড়ির শব্দ মিলিয়ে গেল। কানুরিয়ার কাঠের বাড়িটাতে একলা রইল পীযূষ। দার্জিলিংয়ে হলেও কানুরিয়ার বাড়িটা শহরের একটু বাইরের দিকে একটা ছোট টিলার উপর। চারপাশে আর কোনো ঘরবাড়ি নেই। শহরের দিক থেকে একটা সরপিল রাস্তা এসে এ বাড়িটার কাছেই শেষ হয়েছে। তার একদিকে খাদ আর অন্যদিকে পাহাড়ের ঢালে পাইন আর দেবদারুর বন। বাড়ি থেকে বেরিয়ে মিনিট 20 হাঁটলে তবে কয়েকটা ঘরবাড়ি আর একটা খাবারের হোটেল আছে। ভাড়া গাড়ি করে এখানে আসার পথে সেগুলো চোখে পড়েছিল পীযূষের। ঘর ছেড়ে বাইরের কাঠের রেলিং ঘেরা বারান্দাতে এসে দাঁড়ালো পীযূষ। কিছুটা দূরে সেই মমির ঘরটা। অফিসের সান্যালবাবুর কথাটা ভেবে পীযূষ আরও একবার মনে মনে হাসল। চারপাশে এখন নির্জন পরিবেশ, বাড়িটাতেও কোনো লোক নেই। এই পরিবেশে মমিটার সঙ্গে একলা এ বাড়িতে কিছুতেই থাকতেন না সান্যালবাবু। এই অবস্থায় থাকতে হলে নিশ্চয়ই হার্ট ফেল করতেন তিনি। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে পীযূষের পর ভাবতে লাগলো তার কি করা উচিত। বীমাটা কি সে করিয়ে নেবে? কিছুক্ষণের মধ্যেই পীযূষের চোখের সামনে বাইরের পরিবেশটা কেমন যেন দ্রুত বদলাতে শুরু করলো। পাইন বনের মাথার ওপর ভেসে বেড়ানো সাদা তুলোর মতো মেঘগুলো জমাট বাঁধতে শুরু করলো। অন্ধকার নামতে শুরু করলো চারিদিকে। কনকনে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো পীযূষের গায়ে। দুলতে শুরু করলো পাইন গাছের মাথাগুলো। ঝড়ের পূর্বাভাস। বারান্দায় আর দাঁড়িয়ে থাকা সমীচীন হবে না মনে করে নিজের ঘরে গিয়ে ঢুকলো পীযূষ। আর তারপরেই শুরু হলো প্রচণ্ড দুর্যোগ। প্রথমে শোঁ শোঁ শব্দে প্রচণ্ড বাতাস বইতে লাগলো, আর তারপর তা মারাত্মক ঝড়ের রূপ নিল। থরথর করে কাঁপতে লাগলো কাঠের বাড়িটা। ঘরের ভিতরে বসে বাড়ির ভিতরের নানান জায়গা থেকে নানা দুমদাম শব্দ কানে আসতে লাগলো তার। হয়তোবা খোলা দরজা জানলার শব্দ। বাইরে কোথায় যেন মরমর করে একটা গাছ ভেঙে পড়ল। কেঁপে উঠল বাড়িটা। এরপর ঝড় একটু কমলো বটে, কিন্তু শুরু হলো মুহুর্মুহু বজ্রপাত আর বৃষ্টি। পীযূষের ঘরের ভিতর যে বাতি জ্বলছিল সেটা হঠাৎ নিভে গেল। সম্ভবত কারেন্ট চলে গেল। বাজ পড়ার শব্দে থরথর করে কেঁপে উঠতে লাগলো বাড়িটা। এবার একটু ভয় পেয়ে গেল পীযূষ। না, অন্য কিছুর ভয় নয়। সে ভাবতে লাগলো কাঠের এই বাড়িটা ধসে পড়বে না তো? শেষে একবার প্রচণ্ড জোরে বাজ পড়ল। সম্ভবত সেটা পড়ল বাড়ির গা ঘেঁষে। আর এতটাই তার অভিঘাত যে বাড়িটা যেন সেই শব্দে মৃদু দুলে উঠল। কোথায় কি একটা যেন ঝনঝন শব্দে ভেঙে গেল। এবার স্পষ্টতই আতঙ্ক গ্রাস করল পীযূষকে। সে বুঝে উঠতে পারল না তার কি করা উচিত। ঘরে থাকবে না বাইরে বেরোবে? কিন্তু প্রচণ্ড শব্দে সেই শেষ বাজটা পড়ার পরই ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই যেমন আকস্মিকভাবে দুর্যোগটা এসেছিল ঠিক তেমনভাবেই তা থেমে গেল।
পাহাড়ি অঞ্চলে অবশ্য ঝড় বৃষ্টি এমনই আসে যায়। হাঁপ ছেড়ে বাঁচল পীযূষ। এরপর ঘরের ভিতর আরও কিছুক্ষণ বসে রইল। তারপর যখন বাইরের প্রকৃতি একদম শান্ত হয়ে গেল, তখন বাইরের বারান্দায় বেরিয়ে এলো সে। চারিদিকে দুর্যোগের স্পষ্ট চিহ্ন ছড়িয়ে আছে। বাড়ির কিছুটা দূরেই দুটো বিরাট পাইন গাছ ভেঙে পড়েছে। বারান্দা বৃষ্টির জলে না ভিজলেও উড়ে আসা শুকনো পাতার রাশি ছড়িয়ে আছে সারা বারান্দা জুড়ে। বারান্দা লাগোয়া একটা ঘরের জানলার কাচের সার্সি ঝড়ের দাপটে ভেঙে ছড়িয়ে আছে মাটিতে। হয়তোবা এই কাঁচ ভাঙার শব্দই শুনতে পেয়েছিল সে। মনে মনে ভাবল পীযূষ। একসময় বাইরে তাকিয়ে দেখল পাইন বনের আড়ালে আবার দেখা দিলেন সূর্যদেব। তার আলো এসে ছড়িয়ে পড়ল বারান্দাতে। বিকেল হয়ে গেছে অনেকক্ষণ। দিনের শেষ আলো ছড়িয়ে পড়েছে দূরের পাহাড়গুলোর ঢালে। ঝড়ের সময় চারপাশটা যত ভয়ঙ্কর হয়ে উঠেছিল, ঠিক ততটাই এখন যেন সুন্দর লাগছে চারিদিকের পৃথিবী। তন্ময়ভাবে বেশ কিছুক্ষণ পাহাড়গুলোর দিকে তাকিয়ে রইল পীযূষ। তারপর তার খেয়াল হলো তাকে খাবার কিনতে যেতে হবে। একটা মোমবাতিও কিনে রাখা ভালো। আলো ফিরবে কিনা তা জানা নেই। তাছাড়া পাহাড়ি অঞ্চলে দ্রুত সন্ধ্যা নামে। জিনিসগুলো কিনে অন্ধকার নামার আগেই ফিরে আসা ভালো। বলা যায় না, হয়তো আবারও ঝড় বৃষ্টি নামতে পারে। পাহাড়ি অঞ্চলে প্রকৃতির রূপ দ্রুত পাল্টায়। ভাবনাগুলো মাথায় নিয়ে পীযূষ কিছুক্ষণের মধ্যেই কানুরিয়ার কথা মতো বাড়ির সদর দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ল। নির্জন পথ, মনোরম প্রকৃতি। যদিও রাস্তাটা ঝরা পাতায় ঢাকা, সেই পথে পাকদণ্ডি বেয়ে হাঁটতে হাঁটতে মিনিট 15 মধ্যেই পৌঁছে গেল ছোট জনবসতিটাতে। রাস্তার গায়ে পাহাড়ের ঢালের নিচে গোটা সাথে কাঠের বাড়ি। তারই মধ্যে একটা বাড়ি সংলগ্ন ছোট্ট একটা হোটেল, আর তার পাশেই ছোট মুদি দোকান। প্রথমে সেই দোকান থেকে একটা মোমবাতি কিনে হোটেলে ঢুকল সে। হোটেলওয়ালা বলল যে অন্য কিছু খাবার আজ নেই, তবে মিনিট 20 দাঁড়ালে সে রুটি সবজি বানিয়ে দিতে পারবে। পীযূষ বলল, ঠিক আছে, তাই বানিয়ে দিন। লোকটা তার কাজ শুরু করল, আর পীযূষ বসল একটা কাঠের চেয়ারে। রুটি বেলতে বেলতে লোকটা একসময় জানতে চাইল, আপনি কোথায় এসেছেন? এদিকে তো ট্যুরিস্ট আসে না। পীযূষ জবাব দিল, আমি ট্যুরিস্ট নই। কানুরিয়া সাহেবের বাংলো চেনেন? ওখানেই এসেছি। হোটেল মালিক বলল, হ্যাঁ চিনি। আমি তেমনই আন্দাজ করেছিলাম। ওখান থেকে আপনার মতো এক বাঙালি বাবু আমার এখান থেকে খাবার নিয়ে যেতেন বেশ কয়েকদিন, তবে সপ্তাহখানিক ধরে আর আসছেন না। মনে হয় কলকাতায় ফিরে গেছেন। মিনিট 20 নয়, আধ ঘন্টারও বেশি সময় লাগলো তার খাবার বানাতে। খাবার নিয়ে দাম মিটিয়ে পীযূষ যখন রাস্তায় নামল, তখন সূর্য ডুবে গেছে। নির্জন পথ, কুয়াশা আর অন্ধকার নামতে শুরু করেছে পাহাড়ের ঢালে। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে ডুবে যাবে এই পাহাড়ি অঞ্চল। দ্রুত হাঁটতে লাগলো সে। অর্ধেক পথ অতিক্রম করার পর হঠাৎ যেন তার পিছনে একটা অস্পষ্ট শব্দ শুনতে পেল পীযূষ। ভেজা পাতায় পা ফেলে কেউ হাঁটছে। কেউ তাকে অনুসরণ করছে কি? কথাটা মনে হতেই ঘুরে দাঁড়ালো পীযূষ। দেখল কিছুটা তফাতেই দাঁড়িয়ে আছে একজন লোক। মাঝবয়সী শীর্ণ চেহারা, পরনে মলিন একটা পাজামা আর হাফ শার্ট। এই ঠান্ডাতেও তার পরনে কোনো শীতবস্ত্র নেই। পীযূষ ফিরে দাঁড়াতেই লোকটা প্রশ্ন করল, আপনি বাঙালি? হ্যাঁ, আপনি? লোকটা হাত জোড় করে নমস্কারের ভঙ্গিতে বলল, আমিও বাঙালি। আমার নাম অবিনাশ বিশ্বাস। পীযূষ প্রশ্ন করল, আপনি এখানেই থাকেন? লোকটা বলল, হ্যাঁ, চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। অন্ধকার নামলে ফিরতে অসুবিধা হবে আপনার। কি ঝড়টাই না হলো। তবে ঝড়টার দরকার ছিল, কিন্তু আবার যদি ঝড় বৃষ্টি শুরু হয়
আবার হাঁটতে শুরু করলো পীযূষ। আর তার কিছুটা পিছনে সেই লোকটা। একটু এগোবার পরই লোকটা বলল, আপনি তো বীমা কোম্পানির লোক, তাই না? প্রশ্নটা শুনে বেশ অবাক হয়ে গেল পীযূষ। সে তো নিজের পরিচয় দেয়নি লোকটাকে। হাঁটতে হাঁটতেই বিস্ময় পিছনে তাকিয়ে পীযূষ জানতে চাইল, আপনি জানলেন কিভাবে? আমি জানি, আমি তো কানোরিয়া সাহেবের কাছেই কাজ করি। কানোরিয়া সাহেবের নানান ব্যবসা আছে। হাওড়াতে একটা কাপড়ের ফ্যাক্টরিও আছে, সেখানে কেরানির কাজ করতাম। সাহেব আমাকে এখানে নিয়ে এসেছেন। ব্যাপারটা এবার বোধগম্য হলো পীযূষের। লোকটা হাঁটতে হাঁটতে বলল, হোটেলে খাবার কিনতে গিয়েছিলেন নিশ্চয়ই? আমিও ওখানেই খেতে যেতাম। পীযূষ আলগোছে জবাব দিল, হ্যাঁ, হোটেলের লোকটা বলছিল বটে যে একজন বাঙালি খেতে যেত ওখানে। লোকটা জিজ্ঞেস করল, বাড়িতে কে কে আছে আপনার? লোকটা কেমন যেন গায়ে পড়া ধরনের। তবুও পীযূষ ভদ্রতার খাতিরে জবাব দিল, মা বাবা ভাই বোন সবাই আছেন। পীযূষের জবাব শুনে লোকটা বলল, আমারও সবাই আছে, স্ত্রী বাচ্চা কাচ্চা। তাদের জন্যই তো, পেটের জন্যই তো এত দূরে ছুটে আসা। দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে, তবে বাড়িটার বেশ কাছাকাছি পৌঁছে গেছে পীযূষ। কিছুক্ষণ হাঁটার পর লোকটা বলল, আমি জানি কেন আপনি এখানে এসেছেন, ওই মমিটার বীমা করাতে। লোকটা তবে সব খবরই জানে। আরও একটু অবাক হলো পীযূষ। তবে লোকটার সঙ্গে এ ব্যাপারে কথা বলার সমীচীন মনে করল না সে। হ্যাঁ বলে সংক্ষিপ্ত জবাব দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বাড়িটার কাছাকাছি পৌঁছে গেল পীযূষ। তখন প্রায় পুরোপুরি অন্ধকার নেমে গেছে। ঠিক সেই সময় পিছন থেকে লোকটা বলল, আমি এবার যাই, তবে যাওয়ার আগে আপনার ভালোর জন্য একটা কথা বলে যাই। এবার পীযূষ ঘুরে দাঁড়ালো। তার কয়েক হাত তফাতেই আবছায়ার মতো দাঁড়িয়ে আছে লোকটা। পীযূষকে অবাক করে দিয়ে সে বলল, আজ রাতেই একবার মমিটা ভালো করে দেখবেন, তারপর যা সিদ্ধান্ত নেবার তা নেবেন। মানে? বললাম তো, কানুরিয়া সাহেবকে বলবেন মমিটাকে আজ রাতেই একবার দেখাতে, তারপর যা সিদ্ধান্ত নেবার তা নেবেন। আপনার ভালোর জন্যই কথাগুলো বললাম। পীযূষকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল লোকটা। অদ্ভুত লোক তো, এ কথা কেন বলে গেল? আর এ কথাটা বলার জন্যই কি গায়ে পড়ে আলাপ করতে এলো সে? মনে মনে ভাবল পীযূষ। ব্যাপারটা বোধগম্য হলো না তার। লোকটার কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে এগোলো। কারেন্ট এখনো আসেনি। অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে কাঠের বাড়িটা। মোম জ্বালিয়ে তালা খুলে দোতলায় উঠে পীযূষ তার ঘরে গিয়ে ঢুকল। কানোরিয়া তখনও ফেরেননি। মোম জ্বালিয়ে ঘরে বসে কানোরিয়ার প্রতীক্ষা করতে লাগলো পীযূষ। কিন্তু তার মাথায় ঘুরপাক খেতে থাকলো সেই লোকটার কথাগুলো। লোকটা কি কোনো কারণে ভড়কে দিতে চাইছে তাকে? মমিটা একবার সে দেখতে বলল কোন উদ্দেশ্যে? বাইরের বারান্দায় হঠাৎ একটা শব্দ শুনতে পেল পীযূষ। শুকনো পাতার উপর হাঁটার শব্দ। কানোরিয়া কি তবে ফিরে এলেন? হয়তো তার গাড়ির শব্দ খেয়াল করেনি পীযূষ। এগিয়ে গিয়ে দরজাটা খুলে বারান্দায় উঁকি দিল। শব্দটাও যেন থেমে গেল। ইতিমধ্যে বাইরে চাঁদ উঠতে শুরু করেছে। সেই আলোতে বারান্দার শেষ প্রান্ত অবধি আবছা হলেও দেখা যাচ্ছে, কিন্তু বারান্দাতে কেউ কোথাও নেই। তবে কি শব্দটা মনের ভুল? ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারল না পীযূষ। আবার দরজা বন্ধ করে খাটে বসল। এরপর ভাবতে লাগলো তার কি করা উচিত। বীমাটা করাতে পারলে কমিশন বাবদ বেশ কিছু টাকা পকেটে আসবে তার কোম্পানিও খুশি হবে। কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কাজটা করলে একটা আশঙ্কাও থেকে যায়। পরে হয়তো দেখা গেল যে জিনিসটার মূল্যই হয়তো অত নয়। তখন কোম্পানির কোনো আর্থিক ক্ষতি হলে তার দায় নিতে হবে পীযূষকে।
কিন্তু এসব ভাবনার মাঝেই পীযূষের মনে পড়ল অবিনাশ বিশ্বাস নামের লোকটার কথা। কেনই বা লোকটা হঠাৎ পথের মাঝে উদয় হলো, আর কেনই বা মমিটা তাকে দেখার কথা বলে উধাও হলো, কে জানে। পীযূষের মনে হলো এমনও হতে পারে যে লোকটা নিশ্চয়ই কোনো বীমা কোম্পানির এজেন্ট। কোনোভাবে সে হয়তো জানতে পেরেছে পীযূষের পরিচয়, তাই পীযূষের মনে সন্দেহের সৃষ্টি করে বীমাটা নিজেরা করার ধান্দা করছে। পীযূষ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে বীমাটা সে করবে। তবে লোকটা কেন তাকে মমিটা দেখার কথা বলল, সেই সন্দেহ নিরসনের জন্য কানুরিয়া সাহেব ফিরলে মমিটা আর একবার সে দেখবে। সন্ধ্যা 7টা নাগাদ খাওয়া সেরে নিল পীযূষ, আর তারপরেই সে শুনতে পেল কানুরিয়ার গাড়ির শব্দ। কানুরিয়ার উপরে উঠে আসতে অবশ্য আরও আধ ঘন্টা সময় লাগল। দরজায় নক করার শব্দ শুনে পীযূষ খুলে দেখল কানুরিয়া দাঁড়িয়ে আছেন। তার পরনে ড্রেসিং গাউন। পীযূষকে তিনি বললেন, ঝড়ে রাস্তায় একটা গাছ পড়েছিল, তার জন্য আটকে ছিলাম বহুক্ষণ, তাই ফিরতে দেরি হলো। তারপর ড্রেস চেঞ্জ করে ওপরে এলাম। তা আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কিছু নয়, তবে ঝড় জলের সময় একটু ভয় পেয়ে গেছিলাম। কানুরিয়া মৃদু হেসে বললেন, ভূতের ভয় নয় তো? হাজার হোক, মমিটা তো এ বাড়িতেই আছে। পীযূষ হেসে জবাব দিল, না স্যার, ওসব আমার নেই। আসলে এত বাজ পড়ছিল যে একটু ভয় লাগছিল। কানুরিয়া এরপর জানতে চাইলেন, তা ভাবলেন কিছু? অবশ্য কাল পর্যন্ত ভাবার সময় আছে আপনার। ভেবেছি বীমাটা করাবো আমি, তবে বীমাটা পীযূষ করাবে শুনে মৃদু হাসি ফুটে উঠল অখিলেশ কানুরিয়ার মুখে। তিনি বললেন, থ্যাংক ইউ, কিন্তু তবে কি? মমিটা আমি একবার দেখতে চাই। কানুরিয়া কয়েক মুহূর্ত চুপচাপ পীযূষের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি তো এসব ব্যাপারে বিশেষজ্ঞ নন, তবে আপনি যখন মমিটা আর একবার দেখতে চান তখন আমার আপত্তি নেই। দাঁড়ান, আমি নিচে গিয়ে চাবি আনি। মিনিট তিনেকের মধ্যেই চাবি নিয়ে ফিরে এলেন তিনি। বাইরে বেশ বড় চাঁদ উঠেছে, মেঘমুক্ত আকাশ, চাঁদের আলো চুইয়ে পড়ছে দূরের পাহাড়গুলোর গা বেয়ে। ঘর থেকে মোমবাতিটা পীযূষকে সঙ্গে নিতে বললেন কানুরিয়া। আলোটা নিয়ে কানুরিয়ার পিছন পিছন বারান্দা ধরে এগোলো পীযূষ। কানুরিয়া এসে দাঁড়ালেন মমির ঘরের বন্ধ দরজার সামনে। চাবি দিয়ে তালাটা খুললেন, তারপর পাল্লাটাও। ঘরের ভিতরে কিন্তু আলো ঢুকছে। বাড়ির পিছনের দিকের একটা গাছ ঝড়ের দাপটে ভেঙে পড়েছে দেওয়ালের পিছন দিকের একটা জানলার উপর, আর তার আঘাতেই ঘরের ভিতর ছিটকে পড়েছে পাল্লাটা। বাইরের চাঁদের আলো ঘরে ঢুকেছে সেখান দিয়ে। ঘরের ভিতর কানুরিয়া কয়েক পা ঢুকেই আর্তনাদের স্বরে বলে উঠলেন, ও মাই গড! ঢুকেই খোলা জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঠিক যেখানে কাচের বাক্সতে মমিটা থাকার কথা সেখানে, কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই কাঁচের আধার। জানলার পাল্লাটা তার কিছুটা তফাতে পড়ে, হয়তো তার আঘাতেই অথবা বজ্রপাতের অভিঘাতে ভেঙে গেছে কাচের বাক্সটা। পীযূষের মনে হলো ঝড় বৃষ্টির সময় ঘরে বসে সে যে ঝনঝন শব্দ শুনেছিল তা এই কাচের বাক্স ভাঙার শব্দটাও হতে পারে। ভালো করে সেদিকে তাকিয়ে পীযূষ দেখতে পেল ভাঙা কাচের বাক্সর ভিতর সেই প্রাচীন কাঠের কফিন আছে ঠিকই, কিন্তু তার মধ্যে মমিটা নেই। ঘরের চারপাশে ছড়িয়ে আছে কাচের টুকরো আর লম্বা লম্বা কাপড়ের ফালি বা প্রাচীন ব্যান্ডেজগুলো, যা দিয়ে মোড়ানো ছিল মমিটা। পীযূষ কয়েক পা এগিয়ে গিয়ে কাঠের কফিনটার সামনে দাঁড়ালো, তার সঙ্গে কানুরিয়াও।
কাঠের শূন্য কফিনটার সামনে দাঁড়িয়ে বিস্ময়ে হতবাক পীযূষ প্রশ্ন করল, মমিটা কোথায় গেল? কানুরিয়ার চোখে মুখেও বিস্ময় ফুটে উঠেছে। তিনিও যেন এই শূন্য কফিনটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। পীযূষের কথায় হয়তো তিনি কোনো জবাব দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই একটা কণ্ঠস্বর শোনা গেল, ওর মধ্যে তো কোনো মমি ছিলই না। বিদেশ থেকে তো শুধু ওই কাঠের পুরনো কফিনটা আর ব্যান্ডেজগুলো আনা হয়েছিল, তাই না কানুরিয়া সাহেব? সঙ্গে সঙ্গে কানুরিয়ার মুখটা কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে গেল। কথাটা কে বলল বোঝার জন্য ঘরের চারিদিকে তাকাতে লাগলেন তিনি। আবার শোনা গেল সেই কণ্ঠস্বর, বুদ্ধিটা ভালোই ফেঁদেছিলেন। কিছুদিন পরই মমিটা খোয়া গেছে বলে বিমার টাকা দাবি করতেন। কেউ বুঝতেই পারতো না যে ওই কাঠের কফিনে কোনো মমি ছিল না। কানাঘুষো শুনেছিলাম যে আপনার ব্যবসা লোকসানে গেছে, কিন্তু তার জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললেন। পীযূষ আর কানুরিয়া দুজনেই এবার বুঝতে পারল যে কণ্ঠস্বরটা আসছে ঘরের অন্ধকার এক কোণ থেকে, চাঁদের আলো যেখানে পৌঁছচ্ছে না। সেদিকে তাকিয়ে কানুরিয়া বলে উঠলেন, কে কে আপনি? এবার অন্ধকার ছেড়ে বেরিয়ে এলো লোকটা। মমির মুখের উপর যে মুখোশটা পরানো ছিল, এক হাত দিয়ে সেই প্রাচীন কাঠের মুখোশটা দিয়ে নিজের মুখটা আড়াল করে রেখেছে সে। কানুরিয়া আবারও বলে উঠলেন, কে 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 তুমি? এবার যেন মৃদু কেঁপে উঠল কানুরিয়ার গলাটা। লোকটা প্রথমে জবাব দিল, যে এতদিন ওই কাচের বাক্সের মধ্যে শুয়েছিল, তবে মিশরের মমি নয়, যাকে আপনি মমি বানালেন। কথাটা বলার পর মুখোশটা সরিয়ে নিল লোকটা। আরে, এ যে সেই লোকটা যার সঙ্গে পীযূষের দেখা হয়েছিল রাস্তায়, অবিনাশ বিশ্বাস। তাকে দেখেই কানুরিয়ার চোয়ালটা যেন ঝুলে পড়ল। বিস্মিতভাবে তিনি বলে উঠলেন, তুমি বেঁচে আছো? লোকটা জবাব দিল, আপনার কি মনে হয় আমি মারা গেছি মনে করে আপনি কাচের বাক্সটা সিল করে দিলেন, যাতে ডেড বডির গন্ধ বাইরে বেরোতে না পারে? নিশ্চয়ই ভেবে রেখেছিলেন এরপর আমার দেহটাকে কোনো খাদে গিয়ে ফেলে আসবেন। কানুরিয়া নিশ্চুপ, বিস্ময় ফুটে উঠেছে তার মুখে। অবিনাশ বিশ্বাস এরপর বলল, আপনি যেমন আমাকে এই প্রাচীন ব্যান্ডেজে জড়িয়ে মমি বানিয়েছিলেন, তেমনি আপনাকে এখন মমি বানাবো আমি। লোকটা এই বলে মাটি থেকে একটা লম্বা ব্যান্ডেজের ফালি কুড়িয়ে নিল। ঠিক এই মুহূর্তে কানুরিয়া যেন নিজেকে সামলে নিলেন। হিংস্র একটা ভাব ফুটে উঠল তার মুখে। তিনি বলে উঠলেন, বুঝতে পারছি তুমি বেঁচে আছো। কাচের বাক্সর কোথাও ছিদ্র রয়ে গেছিল, আর তা দিয়েই বাতাস ঢুকতো ভিতরে। কিন্তু তুমি আর এই বিমার দালাল যদি ভেবে থাকো যে দুজনে মিলে আমাকে ফাঁসাবে, তবে ভুল। তোমাদের দুজনের দেহই পড়ে থাকবে এখানকার কোনো খাদে। কেউ কোনোদিন তোমাদের খবর পাবে না। লোকটার উদ্দেশ্যে এই কথা বলার পর পীযূষের দিকে তাকিয়ে কানুরিয়া বললেন, তুমি ইচ্ছে করেই এখন মমি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলে, তাই না? ভেবেছিলে তোমরা দুজন আর আমি একা, আমাকে কাবু করতে অসুবিধা হবে না। কিন্তু তোমাদের সেই ইচ্ছে পূরণ হলো না। এই বলে ডান হাতটা উপরে তুললেন কানুরিয়া। তার হাতে কখন যেন উঠে এসেছে পীযূষের দেখা ক্লাইভের আমলের সেই প্রাচীন পিস্তলটা। বাকরুদ্ধ হয়ে গেল পীযূষ। পিস্তলের নলটা ধীরে ধীরে পীযূষের বুক লক্ষ্য করে সোজা হচ্ছে। পীযূষ আতঙ্কে হিম হয়ে গেলেও ঘরের অন্য লোকটা কিন্তু ঘাবড়াল না। সে বলে উঠল, পিস্তলটাও মমির মতো নকল নয় তো? কাজ হবে তো? আমাকেই আগে গুলি করুন। কথাটা কানে যেতেই কানুরিয়ার হাতের পিস্তলটা ঘুরে গেল লোকটার দিকে। হিংস্র হাসি হেসে কানুরিয়া বললেন, দেখো গুলি বেরোয় কিনা।
লোকটার বুক লক্ষ্য করে কানোরিয়া পিস্তলের ঘোড়া টেনে দিলেন। আলোর ঝিলিক, প্রচণ্ড শব্দে কেঁপে উঠল ঘরটা। বারুদের ধোঁয়ায় কয়েক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেল লোকটা। কিন্তু তারপরই পীযূষ দেখতে পেল একইভাবে দাঁড়িয়ে আছে লোকটা। আবছা হাসিও ফুটে উঠেছে তার ঠোঁটে, আর কানোরিয়ার চোখে মুখে ফুটে উঠেছে প্রবল বিস্ময়। মুহূর্তখানেক সময় পরস্পরের দিকে তাকিয়ে রইলেন তারা। তারপর কানোরিয়া আবারও পিস্তল উঠিয়ে গুলি চালালেন অবিনাশের বুক লক্ষ্য করে। আবার প্রচণ্ড শব্দ আর বারুদের ধোঁয়াতে ভরে গেল ঘর। মোমবাতিটা খসে পড়ল পীযূষের হাত থেকে। ধোঁয়া কাটতেই পীযূষ দেখল লোকটা একইভাবে দাঁড়িয়ে আছে। তার মুখের হাসিটা এবার স্পষ্ট, আর তার দিকে তাকিয়ে যেন রক্তশূন্য হয়ে গেছে কানোরিয়ার মুখ। কানোরিয়া আরও একবার তাকে লক্ষ্য করে পিস্তল উঠিয়ে ঘোড়া টানলেন। খট করে একটা শব্দ হলো, গুলি বেরোলো না। ওই প্রাচীন দোনলা পিস্তলে দুটো মাত্র গুলি ছিল শুধু। লোকটা এরপর বলল, এবার আমার পালা। সে এক পা করে এগোতে লাগলো কানোরিয়ার দিকে। কানোরিয়া কিন্তু কোনো প্রতিরোধ করার চেষ্টা করলেন না। তার হাত থেকে পিস্তলটা মাটিতে খসে পড়ল। প্রচণ্ড আতঙ্কে বিস্ফারিত চোখে লোকটার দিকে তাকিয়ে কাঁপতে শুরু করলেন তিনি। লোকটা যখন একদম কাছে চলে এলো, তখন কাটা কলা গাছের মতো মেঝেতে পড়ে গেলেন তিনি। অবিনাশ বিশ্বাস নামের লোকটা এরপর মাটিতে বসে পড়ে ব্যান্ডেজের কাপড়গুলো কানোরিয়ার মুখে মাথায় জড়াতে শুরু করল। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিল পীযূষ। হুঁশ ফিরতেই সে লোকটার উদ্দেশ্যে বলল, কানোরিয়া সাহেব কি মারা গেছেন? ও কি করছেন আপনি? অবিনাশ বিশ্বাস জবাব দিল, অজ্ঞান হয়ে গেছে। আমি জীবন্ত মমি বানাচ্ছি, যেমন ও আমাকে বানিয়েছিল। আমাকে বাধা দেবেন না। লোকটা আপনারও ক্ষতি করতে চেয়েছিল। তাড়াতাড়ি কাজটা সেরে আপনাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেব। এখানে থাকলে আপনি বিপদে পড়তে পারেন। পীযূষ আর তার কাজে বাধা দিল না। খুব দ্রুত লোকটা তার কাজ সম্পূর্ণ করল। কানোরিয়ার দেহটা ঠিক যেন একটা প্রাচীন মমির মতো লাগছে। লোকটা কাপড় জড়ানো কানোরিয়ার সংজ্ঞাহীন দেহটাকে পাজাকোলা করে তুলে সেই কাঠের কফিনের মধ্যে শুইয়ে দিল। মুখোশটাও পরিয়ে দিল তার মুখে। তারপর পীযূষকে বলল, আপনার ঘর থেকে জিনিসপত্র নিয়ে নিন। আপনার এখানে আসার কোনো চিহ্ন যেন না থাকে। চলুন, আপনাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসি। কিছুক্ষণের মধ্যেই লোকটার সঙ্গে পথে নামল পীযূষ। বেশ কিছুক্ষণ নিশ্চুপভাবে চলার পর লোকটা বলল, সামান্য করা টাকার জন্য লোকটার কথায় মমি সেজেছিলাম। তবে লোকটা যে বীমা কোম্পানিকে ঠকানোর জন্য আমাকে মমি সাজিয়েছিল, তখন আমি তা জানতাম না। কিন্তু কিছুক্ষণ পরই আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আর তা বুঝেও নির্দয় লোকটা আমাকে বাক্সের বাইরে বের করলো না। এর আগে যখন আপনাদের একটা লোক এসে কাচের বাক্সের সামনে দাঁড়িয়েছিল, তখন আমি ছটফট করছি। আর তারপর তো আমি মরে গেছি ধরে নিয়ে বাক্সটা সিলই করে দিল, মরদেহের দুর্গন্ধ যাতে না বেরোয় সেই জন্য। তাহলে কি আমাদের সান্যালবাবু যা দেখেছিলেন তা ঠিক? তখনই কেঁপে উঠেছিল লোকটা। কথাটা মনে মনে ভেবে নিয়ে পীযূষ বলল, ভাগ্যিস কাচের বাক্সতে ফুটো থেকে গিয়েছিল, তাই বরাত জোরে বেঁচে গেছিলেন আপনি। তাছাড়া জল ছাড়া ওই 7 দিন যে বাঁচলেন, এটাও একটা মিরাক্কেল। তবে কানোরিয়ার পিস্তলে যে শুধু বারুদ ভরা ছিল, এটাই রক্ষে। শেষ মুহূর্তেও শয়তান লোকটা আমাদের ভয় দেখাতে চেয়েছিল। দীর্ঘক্ষণ কোনো জবাব দিল না লোকটা। আধ ঘন্টা নির্জন পাকদণ্ডি বেয়ে নিশ্চুপভাবে চলার পর কিছুটা দূরে আলো দেখা গেল। লোকটা সেই আলো দেখিয়ে বলল, ওই যে বাস স্ট্যান্ড। রাত বেশি হয়নি। এখান থেকে দার্জিলিং শহরে যাওয়ার বাস পেয়ে যাবেন। তবে যাওয়ার আগে দুটো কথা বলে যায় আপনাকে। কি? কাচের বাক্সটা সিল করে দেওয়ার পর ওতে কোনো ছিদ্র ছিল না।
আর কানোরিয়ার পিস্তলটা ক্লাইভের আমলের হলেও ওটা সত্যি এখনো কর্মক্ষম, ওতে গুলিও ছিল। হঠাৎ যেন বাতাসে মিলিয়ে গেল লোকটা। দুদিন পর কলকাতায় ফিরে এলো পীযূষ। ইতিমধ্যেই সে তার কোম্পানিকে জানিয়ে দিয়েছে কানোরিয়ার সঙ্গে তার দেখা হয়নি, কারণ দার্জিলিংয়ে পৌঁছাবার পর কানোরিয়া তাকে টেলিফোনে জানিয়ে দেন তিনি বিমা করাতে আগ্রহী নন। অবশ্যই মিথ্যে বলার জন্য পীযূষের বিমা কোম্পানির কাছে ধরা পড়ার ভয় নেই, কারণ ইতিমধ্যেই সংবাদপত্রে একটা খবর প্রকাশিত হয়েছে। বিখ্যাত ব্যবসায়ী অখিলেশ কানোরিয়াকে বাকশক্তিহীন ও পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় তার দার্জিলিংয়ের বাংলোতে উদ্ধার করা হয়েছে। অদ্ভুতভাবে মমির মতো কাপড় গায়ে জড়িয়ে একটা প্রাচীন মমির বাক্সে শুয়েছিলেন তিনি। তবে সেই ঘরে আরও একটা পচাগলা মৃতদেহ পাওয়া গেছে। তার বুকে বুলেটের ক্ষত চিহ্ন আছে। এছাড়া সেই ঘরের ভেতর থেকে কানোরিয়ার সংগ্রহের একটা প্রাচীন পিস্তলও মিলেছে। শুনলেন কফিন, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, অবিনাশ বিশ্বাসের চরিত্রে অমিত, সান্যাল বাবু, সম্পদ, দোকানদার শুভজিৎ এবং পীযূষ কানোরিয়া ও গল্প পাঠে অতনু। আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু। শেষ হলো কফিন। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।